অনন্ত জীবনের গান গাই। অষ্টাদশ শতাব্দীর লুটোরাজপ্রিয় একটি দস্যু দলের বা দস্যু মারাঠা দলের নাম ছিল বর্গী। আপনারা অনেকে এই ছড়াটি শুনেন, যে শিশুদেরকে শোনানো হইতো আগে। ঘুম পাড়ালো পাড়া জুড়ালো বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে। এই বর্গীরা কারা? এই বর্গীরা হচ্ছে মারাঠা সাম্রাজ্যের অন্তর্গত একদল সৈনিক, যারা এই বাংলাকে আক্রমণ করত এবং এখান থেকে শস্য এবং ফসলাদি লুটপাট করে নিয়ে যেত। 1752 সাল পর্যন্ত মোট 5 বার বর্গীরা এই বাংলার সীমান্তবর্তী অঞ্চলে আক্রমণ করেছে এবং নজিরবিহীন লুটপাট করেছে। সেই সাথে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে এবং এই দেশের পুরুষদেরকে হত্যা করেছে এবং নারীদের সম্ভ্রম হানি ঘটিয়েছে। এই মারাঠারা অসংখ্য মানুষকে হত্যা করেছে এবং এই সময়টার মধ্যে প্রায় 4 লক্ষ বাঙালিকে তারা হত্যা করেছে। বর্গীদের ভয়ে শিশুরা ঘুমিয়ে পড়ত, বর্গীদের ভয়ে নারীদেরকে বাঙালিরা গঙ্গা নদী পার করে অপর তীরে নারীদেরকে পাঠিয়ে দিয়েছিল। গ্রামগুলি পুরুষ শূন্য হয়ে গিয়েছিল, যে কারণে তৎকালীন সময়ে যে বাংলার নবাব ছিলেন আলীবর্দী খান, তার শাসন হুমকির মুখে পড়ে গিয়েছিল এবং এই শাসন হুমকির মুখে পড়ে যাওয়ার কারণে তিনি বর্গীকে কঠোর হস্তে দমন করার জন্য সৈন্যবাহিনীকে সবসময় সজাগ রাখতেন। বর্গীদের এই অবর্ণনীয় অত্যাচার থেকে রক্ষা করতে নবাব আলীবর্দী খানের যে দৌহিত্র অর্থাৎ কন্যার পুত্র সিরাজউদ্দৌলা, তিনি সৈনিকদের সাথে সাথে গিয়ে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ পরিচালনা করেছেন এবং কঠোরভাবে দমন করেছেন, যার ফলশ্রুতিতে আলীবর্দী খান তার মৃত্যুর পরে এই সিংহাসনের উত্তরাধিকারী নিযুক্ত করেন সিরাজউদ্দৌলাকে। এই সিরাজউদ্দৌলা পরবর্তীতে নবাব মনসুরুল মুলক, সিরাজউদ্দৌলা, শাহ কুলি খাঁ, মির্জা মোহাম্মদ, হাইবার জং বাহাদুর নাম ধারণ করে বাংলার নবাব হন। তারপরে তিনি নবাব হওয়ার পরে 1757 সালের 23শে জুন একটি অসম যুদ্ধে তিনি ইংরেজদের হাতে পরাজিত হন। মনে করা হয় তারপর থেকেই বাংলার স্বাধীনতা অস্তমিত হয় এবং ইংরেজ শাসনের গোড়াপত্তন ঘটে। তারপরের ইতিহাস আপনারা অনেকেই জানেন, যে প্রায় 200 বছর তারা ক্রমান্বয়ে এই পুরা ভারত ভূখণ্ড শাসন করেছে, একটির পর একটি রাজ্য দখল করে। এই নবাব সিরাজউদ্দৌলাকে আমরা জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে দেখি। এখন এই নবাব সিরাজউদ্দৌলাকে কেন আমরা জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে দেখি? প্রথমত, তিনি বিদেশি শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তিনি তার সময়ে, তিনি যখন নবাব ছিলেন না, প্রথম তিনি বর্গীদের আক্রমণ ঠেকানোর জন্য যুদ্ধক্ষেত্রে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেরিয়েছেন। পরবর্তীতে তিনি ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করে পরাজিত হয়েছেন, ঠিক আছে, কিন্তু তিনি তাদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেননি। তিনি যদি ব্রিটিশদের সাথে আপোষ করতেন, তাহলে হয়তো বাংলার ইতিহাস অন্যরকম ভাবে লেখা হইতো। তিনি যদি ব্রিটিশদের সাথে আপোষ করতেন, তাহলে তিনি আরাম আয়েশে জীবনযাপন করতে পারতেন।
তিনি তার প্রাণহানি ঘটত না এবং ব্রিটিশরা সহজেই শাসন ক্ষমতা নিয়ে যেতে পারত। সেই সময়টার মধ্যে তিনি যখন বর্গী দমন করছিলেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন, তখন তিনি হিন্দু মুসলিম বিভিন্ন জনজাতিকে একত্রিত করে তিনি এই যুদ্ধটা পরিচালনা করেছিলেন। কারণ যারা লুটপাট করে, যারা লুণ্ঠন করে, লুটতরাষ্ট্রীয় যে লোকজন, তাদের কাছে হিন্দু মুসলিম বলতে কিছু নাই। তাদের হচ্ছে লুট করাটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। ব্রিটিশ বেনিয়াদের চোখেও এইখানেও ধর্ম কোনো বিষয় না, এখানে এই দেশের মানুষের কে শোষণ করাই ছিল তাদের উদ্দেশ্য, এখানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা এবং রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করা। এই সিরাজউদ্দৌলা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। একজন মুসলিম শাসক হিসেবে দাঁড়ান নাই, তিনি দাঁড়িয়েছিলেন এই দেশের জনগণের পক্ষে। যে কারণে পরবর্তীতে হিন্দু মুসলিম সকল শ্রেণী পেশার মানুষের আইকন হয়ে ওঠে নবাব সিরাজউদ্দৌলা। তিনি একটি মিথে পরিণত হন। এই দেশকে ইংরেজ শাসন থেকে মুক্ত করতে হইলে একটি মিথের প্রয়োজন ছিল, একটি ঐক্যের জায়গার প্রয়োজন ছিল। যে কারণে এই দেশের যে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী এই সিরাজউদ্দৌলাকে সেই নায়কের আসনে বসিয়েছেন। সিরাজউদ্দৌলাকে সেই নায়কের আসনে বসিয়ে মানুষের ঐক্যের জায়গা তৈরি করেছেন। পর দীর্ঘ লড়াই সংগ্রামের পর ব্রিটিশরা এদেশ ছেড়ে চলে যায় এবং ফলশ্রুতিতে ভারত এবং পাকিস্তান নামে দুইটি সাম্প্রদায়িক রাষ্ট্র জন্ম দিয়ে যায়। হচ্ছে পরের ইতিহাস। এটা ব্রিটিশদের একটি চক্রান্ত, হিন্দু এবং মুসলমানের বিভাজন সৃষ্টি করা, এটা ব্রিটিশ চক্রান্ত। তারপরেও এই সকল চক্রান্তকে অস্বীকার করে যে বিষয়টা আমাদের সামনে আসে, তিনি হচ্ছেন নবাব সিরাজউদ্দৌলা, যিনি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক, আমাদের স্বাধীনতা রক্ষার প্রতীক।